জীবনের একটি নূতন ইতিহাস রচিত হয়েছিল, যা নিয়ে আজকের এই বিরাট সমাবেশ। যখন আমি বাংলা ভাষার কথা বলি, বাংলা মাতৃভাষার কথা বলি, তখন এড়িয়ে কি করে যাই সেই গান, সেই কবিতা যা গফফর চৌধুরী লিখেছিলেন সেদিন, এই 1952 সালের 21 ফেব্রুয়ারির দিনটি সন্ধ্যাবেলায় ক্ষত বিক্ষত এক ভাষা সৈনিকে ঢাকা মেডিকেল কলেজের বেডের মাথায় বসে ছেঁড়া একটা কাগজ উড়ে যাচ্ছিল, সেই কাগজটা নিয়ে লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, শত ছেলেহারা মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একটা ছেঁড়া কাগজের উপর চেয়ে নেওয়া একটা কলম দিয়ে একটা অসামান্য অমর আন্তর্জাতিক কবিতা রচনা করেছিলেন। আজ সারা দুনিয়ায় এই গান গীত হচ্ছে, ইংরেজি অনুবাদ হয়েছে, মাই ব্রাদার্স splattered blood February can I ever forget। আশা চৌধুরী রহমানের সুর দিয়েছিলেন, সেই সুরে গানটি প্রথম গাওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার তৈরি হয়েছিল কাঁচা কাদা আর ইট দিয়ে, প্রথম শহীদ মিনার। সেই শহীদ মিনারের উপান্তে দাঁড়িয়ে বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী ছাত্র ছাত্রীরা হৃদয় উজাড় করে এই গান গেয়েছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই দিনটার কথা মনে হলে একটা নাটকের কথা মনে হয়। আপনারা হয়তো অনেকেই পড়েছেন, ভাষা আন্দোলনে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে কমিউনিস্ট পার্টির সদস্যরা। তার মধ্যে এক সদস্য একটি চিরকুট লিখে পাশের কুঠুরিতে মুনির চৌধুরী, অধ্যাপক, নাট্যকার মুনির চৌধুরী রয়েছেন, রণেশ দাশগুপ্ত একটি চিরকুট লিখে পাঠালেন, এই তো সময় সমস্ত দেশ আজ কারাগারে পরিণত হয়েছে, রক্ত নিয়ে হোলি খেলছে দুর্বিনীত মুসলিম লীগ সরকার, নুরুল আমিনের মতো কুখ্যাত মুখ্যমন্ত্রী রক্তের হোলি খেলছে আমাদের যৌবনকে নিয়ে, আমাদের যুবকদের রক্ত নিয়ে। এই তো সময়, নাটক লিখুন একটা। সেই কুঠুরির মধ্যে একটি নাটক লিখলেন, নাটকের নাম কবর। সারা দেশকে কবর, সারা দেশ মনে হলো নিহত হয়ে মাটির তলা থেকে গোংরাচ্ছে নতুন জীবনের জন্য কবর। আপনারা জানেন নাটক কি করে মানুষকে জাগায়। এই দেশে স্বাধীনতা আন্দোলনের সময় মুকুন্দ দাস মাতৃপূজা বলে একটা নাটক লিখেছিলেন। সেই নাটকের অভিনয়ের কথা আমি আমার পিতৃদেবের মুখে শুনেছি। বাংলার এলাকায় এলাকায়, গ্রামে গঞ্জে সেই নাটক তিনি অভিনয় করেছেন। মানুষ দাঁড়িয়ে উঠেছে, হাত মুঠো করেছে, সাম্রাজ্যবাদী অপশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। বাড়ির মহিলারা বেরিয়ে এসেছেন। নাটক একটা নূতন জীবন দিয়েছে, নূতন দ্বন্দ্বের সৃষ্টি করেছে। কবর সেই রকম একটা নাটক লিখলেন মুনির চৌধুরী। আমার মনে আছে, আমরা যখন আইএ ক্লাসে পড়তাম, আমাদের একটা একাঙ্ক নাটক পড়তে হতো, লেডি গ্রেগরিজ অন দ্য রাইজিং অফ দ্য মুন। আপনারা অনেকেই পড়ে থাকবেন সেই নাটক। আয়ারল্যান্ডের মুক্তিযুদ্ধের উপর লেখা সেই নাটক। তেমনি একটি নাটক কবির চৌধুরীর কবর, যে কবরের কান্নায় সমস্ত দেশ আজ ডুবে আছে, কিন্তু সেই কবরের মধ্যে থেকে উঠছে নূতন জীবনের প্রতিধ্বনি, নূতন জীবনের আশ্বাস, নূতন জীবনের শপথ। এই মুনির চৌধুরী একদা এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1964 সালে। তার ভাষণ শোনার অভিজ্ঞতা আমার আছে সেনেট হলে। সারা সেনেট হল ভরপুর,
ছাত্র ছাত্রী অধ্যাপকের ভিড়ে আক্রান্ত। তার মধ্যে মুনির সাহেব উঠলেন বক্তৃতা করতে, বললেন ভাষা আন্দোলনের কথা, বললেন আমি দেখেছি সেই আন্দোলন, আমার মনে পড়ছে সেই দিনের কথা, যেন মনে হচ্ছে উত্তেজিত ছাত্র দল বর্ষা, উন্মুক্ত বর্ষা আকাশে তুলে সূর্যকে কেটে ফালা ফালা করে টেনে ছিঁড়ে তাকে নামাবে পৃথিবীতে। এমন শপথ, এমন তীব্র, এমন অসম সাহস তাদের বুকের মধ্যে, তাদের পায়ে পায়ে বাজছে দুন্দুবি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এই ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্দোলনে আমরা পরিণত করেছি। সারা বিশ্বের মানুষজন তারই আলোচনা। কিন্তু ভাষা আন্দোলন তাৎক্ষণিক ঘটনা নয়, একদিনের ঘটনা নয়, এর পেছনের ইতিহাসটা প্রলম্বিত এবং সেই ইতিহাসটা আমাদের জানা দরকার। 47 সালে দেশ স্বাধীন হবে, দেশ দুটুকরো হবে। ঘোষণা হলো 1946 সালের 3রা জুন। ঘোষণা করলেন মাউন্টব্যাটেন, বললেন দেশ দুটুকরো হবে। ইংল্যান্ডের চিফ জাস্টিস রেডক্লিফ সাহেব আসছেন, তাকে বসানো হলো টেবিল চেয়ারে, তার হাতে দেওয়া হলো কতগুলো জনগণনার রিপোর্ট। এই জনগণনার রিপোর্ট পড়ে এই দেশ, যে ভারত তিনি দেখেননি, যার মানুষকে তিনি চেনেন না, যার ভূগোল তার অজ্ঞাত, যার সংস্কৃতি, যার জীবন বৈচিত্র্য, যার আকাশ, যার আলো, যার আনন্দ, যার বেদনা, যার দুঃখ, যার ক্রন্দন তিনি জানেন না, তেমন একটা দেশকে লাল পেন্সিল দিয়ে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাগ কেটে তিনি দুফালা করে দিয়ে যাবেন। র্যাডক্লিফের রোয়েদাদ ঘোষণা হলো 1946 সালের 3রা জুন। দিল্লির বেতার থেকে ঘোষণা করলেন লর্ড মাউন্টব্যাটেন। আমার সুযোগ হয়েছিল র্যাডক্লিফের আত্মজীবনী পড়বার। দেশ দুটুকরো করে দিয়েই তিনি চলে গিয়েছিলেন। তার একটা শর্ত ছিল, আমার প্লেন হিথ্রো বিমানবন্দরে নামবার আগে এই রোয়েদাদ যেন প্রকাশ করা না হয়। রোয়েদাদ প্রকাশিত হলো, কারণ তিনি বলেছিলেন আমি হব সব থেকে ঘৃণিত ব্যক্তি ভারতবর্ষে, আমি হব সব থেকে নিন্দিত ব্যক্তি। এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভারতবর্ষে ফিরবেন না, ফেরেননি কোনদিন। এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই বেদনা বুকে বয়েছেন। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি লিখেছেন তার আত্মজীবনীতে, এক ভয়ঙ্কর পাপের মাসুল দিচ্ছে আমার এক জোড়া চোখ, কারণ আমি একটি অপরিচিত হৃৎপিণ্ডকে দুটুকরো করে দিয়ে এসেছিলাম, যার সীমারেখা টানবার সময় আমার আঙ্গুল কেঁপেছিল, কিন্তু আমার চোখ কাঁপেনি। তাই চোখ দুটো আমাকে বিসর্জন দিতে হলো। যাক, এটা আবেগের কথা, এটা বড় কথা নয়। কিন্তু 3রা জুন এই ঘোষণার পর যেটা হলো তা হলো এই, মুসলিম লীগ দলের মধ্যে যারা প্রগতিশীল যুবক ছিলেন তারা একটা আলাদা ছোট্ট একটা বৃত্ত তৈরি করলেন, নাম দিলেন গণ আজাদী দল। এদের কি কাজ? এরা স্বীকার করলেন মুসলিম লীগ এমন কোন কাজ করেনি যে কাজের জন্য মানুষ তাদের মনে রাখবে। আমরা মানুষের আন্দোলনে অংশগ্রহণ করিনি, আমরা কংগ্রেসের বিরুদ্ধতা করেছি মাত্র। আমরা মানুষের বাঁচবার লড়াইয়ে আসিনি, তেভাগার আন্দোলনে কংগ্রেস যায়নি, মুসলিম লীগ যায়নি। কৃষকগুলো জমিতে খেতে, হিন্দু মুসলমান কৃষক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে নিজেদের মৃত্যুবরণ করেছে। মুসলিম লীগ দূরে দাঁড়িয়ে দেখেছে, কংগ্রেস দূরে দাঁড়িয়ে দেখেছে। আমরা কোনো জীবিকার লড়াই করিনি, আমরা আদর্শের লড়াই করিনি, আমরা রাজনীতির লড়াই করেছি কেবলমাত্র একটা দেশকে দুটুকরো করার জন্য। অতএব স্বাধীনতার পর এই মুসলিম লীগ যদি ঢেলে সাজানো না হয় তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই তৈরি হলো গণ আজাদী লীগ। এবং এই গণ আজাদী লীগ তারা বললে আমাদের সামনে এখন দুটো কাজ।
একটা কাজ হলো এই যে মানুষের অর্থনীতি বাঁচবে কি করে, এই মানুষগুলো, এই কৃষকেরা, এই শ্রমিকেরা, এই অশিক্ষিত লোক যাদের পেট আছে, দুটো হাত আছে, কিন্তু কাজ থাকবে না, তারা বাঁচবে কি করে? তাহলে তাদের অর্থনীতির জন্য কাজ করতে হবে। আর দুই, তাদের যদি লেখাপড়া না শেখায় আমাদের একটা মূর্খ দেশে পরিণত হবে। অতএব তাদের জন্য চাই শিক্ষা, আর শিক্ষা দরকার হলেই দরকার হচ্ছে কোন ভাষায় শিক্ষা দেব? বাংলা ভাষায় শিক্ষা। তাহলে প্রথম মুসলিম লীগের মধ্যে গণ আজাদী লীগ 1946 সালের 3রা জুনের পর তারা তৈরি করলো তাদের নিজেদের মধ্যে দুটো কর্মসূচি, এক অর্থনীতির জন্য সংগ্রাম করা এবং দুই শিক্ষার জন্য বাংলা ভাষাকে তুলে ধরা। প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ ওই 1946 সালেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তার নাম ছিল জিয়াউদ্দিন আহমেদ সাহেব, তিনি একটা প্রবন্ধ লিখলেন এবং সেই প্রবন্ধে লিখলেন, পাকিস্তান হয়ে গেলেই আমি চলে যাব ওপারে এবং আমি প্রস্তাব করছি এই নবগঠিত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তার কারণ নূতন যে ভারত জন্মাচ্ছে তার রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। এই কথা তিনি লিখলেন, কেউ প্রতিবাদ করেননি। প্রতিবাদ এলো পাকিস্তানের অন্য অংশ থেকে, পূর্ববঙ্গ থেকে। পূর্ববঙ্গের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্বের অধ্যাপক শহীদুল্লাহ সাহেব এটি বাংলায় প্রবন্ধ লিখলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা। এই প্রবন্ধে তিনি উল্লেখ করলেন, হ্যাঁ, ভারতের রাষ্ট্রভাষা হিন্দি হতে পারে, কারণ হিন্দি উৎস হচ্ছে সংস্কৃত, ভারতের অধিকাংশ ভাষার উৎস সংস্কৃত। তিনি আরো লিখলেন, ভারতের মধ্যে এমন প্রদেশ রয়েছে যার লোকেরা হিন্দিতে কথা বলে, বিহারের লোকেরা হিন্দিতে কথা বলে। সেন্ট্রাল প্রভিন্স তখন নাম ছিল, সেই সেন্ট্রাল প্রভিন্স যা পরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিভাজিত হয়েছে, তারা হিন্দিতে কথা বলে। রাজস্থানের লোকেরা, গুজরাটের লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা যে ভাষায় কথা বলে সেগুলো হিন্দির নিকটবর্তী ভাষা। বাঙালিরা, অসমিয়ারা, ওড়িয়ারা হিন্দি বোঝে, অতএব হিন্দি রাষ্ট্রভাষা ভারতের হতে পারে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা কি উর্দু হতে পারে? পাকিস্তানে তো এমন একটা রাজ্যও নেই যে রাজ্যের লোকেরা উর্দুতে কথা বলে। পাকিস্তানে কতগুলি রাজ্য? বাংলা, পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, সীমান্ত প্রদেশ, এই 5টা প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হচ্ছে। সেখানে বাংলা ভাষা, পাঞ্জাবি ভাষা, সিন্ধি ভাষা, বালুচ ভাষা এবং পুস্তু ভাষা আছে। উর্দু ভাষা ভাষী একটা রাজ্য পাকিস্তানের নেই। শহীদুল্লাহ সাহেব লিখলেন যে পাকিস্তান গঠিত হতে চলেছে তার 55.5% লোক বাংলায় কথা বলে, আর 45.5% লোক কথা বলে আর 4টে ভাষায়, পুস্তু, বালুচ, সিন্ধি এবং পাঞ্জাবি ভাষায়। আর মাত্র 3.7% লোক এদের মধ্যে থেকে উর্দু জানে বা উর্দু বলতে পারে। অতএব উর্দু কখনো এই অবিভক্ত পাকিস্তানের বা পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে না। যদি জোর করে তারা রাষ্ট্রভাষা করেন, করুন, কিন্তু তার সঙ্গে তাদের বাংলাকেও রাখতে হবে এক আসনে। তিনি 3টি ভাষার সূত্র দিলেন শহীদুল্লাহ সাহেব। বাংলায় পূর্ব পাকিস্তানের সার্বিক কাজকর্ম রাষ্ট্রভাষা হবে বাংলা। বাংলা এবং উর্দু দুটোই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। এবং 3, আরবি হবে আমাদের ধর্ম ভাষা। এই হলো তার বক্তব্য, 2 নম্বর পদক্ষেপ। তৃতীয়, ঢাকায় সে সময় 2টি পত্রিকা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। এক দৈনিক আজাদ, বাংলায় বেরোত, আর 2 মর্নিং নিউজ, ইংরেজিতে বেরোত। এই দুটো কাগজই উৎকট মুসলিম লীগের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা প্রথম আওয়াজ তুলল যখন জিন্নাহ বলেছেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে,
তখন তা নিয়ে বিতর্ক তোলা অন্যায়। পাকিস্তান মুসলমানদের জন্য বাংলা ভাষার সমস্ত শরীরে সংস্কৃত লেগে আছে। বাংলা ভাষায় হিঁদুয়ানি স্পষ্ট এবং প্রত্যক্ষ। অতএব এই হিঁদুয়ানির প্রভাব থেকে মুসলমান সমাজকে বাঁচাবার জন্য নবগঠিত নবজাত পাকিস্তানকে বাঁচাবার জন্য এমন ভাষার দরকার যে ভাষার শরীরে বচনে উদ্ধৃতিতে সম্পূর্ণত মুসলিম সম্পূর্ণত ইসলামের প্রভাব রয়েছে, এবং সে ভাষা হচ্ছে উর্দু। তিনি ডাক দিলেন, এই দুটো পত্রিকা থেকে বারবার প্রবন্ধ নিউজ বেরোতে শুরু করলো, এবং সেগুলোকে বারবার বলা হলো যে এই দেশকে ভাঙবার জন্য চক্রান্ত করছে এক হিন্দুরা, দুই কমিউনিস্টরা, এবং তিন কিছু সুবিধাবাদীরা। এদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের ভাষা হোক উর্দু, এবং এই উর্দুর ভাষার জন্য তারা আবেদন করলেন যত আলেম আছেন, যত মসজিদে মসজিদে যারা সব পাঠ করান তারা আছেন, তারা প্রতি শুক্রবারের নামাজের পূর্বে অথবা অন্তে ঘোষণা করুন দ্বীনি ফরজ হচ্ছে উর্দু। উর্দুতে কথা বলা দরকার, উর্দুতে আত্মপ্রকাশ করা দরকার, উর্দু হবে আমাদের রাষ্ট্রভাষা। তিন। এই অবস্থা যখন হচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল প্রগতিশীল ছাত্র এবং অধ্যাপক মিলিত হয়ে তমুদ্দিন মজলিস নামে একটি সংগঠন তৈরি করলেন, এবং তমুদ্দিন মজলিস দাবি করলো যে আমাদের প্রয়োজনটা কি সেটার দিকে দেখতে হবে। আমাদের প্রয়োজন চাকরি বাকরির। আমাদের যে মানুষজন তারা ইংরেজিটাও ভালো করে জানে না, উর্দু তো কোনো প্রশ্নই নেই। এতদিন ইংরেজদের দাসত্ব করেছি, আমরা ভালো ইংরেজি শিখতে পারিনি বলেই তো হিন্দুরা সব বড় বড় চাকরি করে গেছেন। আজ সেই হিন্দুরা চলে গেছেন, আজ যদি আবার উর্দু শিখতে হয় তাহলে আমাদের এই মুসলমান সম্প্রদায় যারা পড়াশোনায় পিছিয়ে আছেন, যারা গ্রামের গরিব গুরব মানুষ, যারা খেতে পান না, যাদের লেখাপড়ার সুযোগ কম, তাদের কোথায় এত উর্দু স্কুল হবে, কোথায় উর্দু শিক্ষক হবে, কি করে উর্দু শিখে রাষ্ট্রভাষা শিখে তারা চাকরি বাকরি পাবেন? অতএব আমাদের দরকার লেখাপড়ার ভাষা হিসাবে, কাজকর্মের ভাষা হিসাবে বাংলা। আর আমাদের দরকার হাতে দু হাতে কাজ। তমুদ্দিন মজলিস চতুর্থ পদক্ষেপ হচ্ছে তার। পঞ্চম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক সন্ধ্যায় আবার অধ্যাপক এবং ছাত্ররা মিলিত হয়ে একটি সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম হলো রাষ্ট্র ভাষা সংগঠন সমিতি, সংরক্ষণ সমিতি। এরপর যে ঘটনার কথা মানিকবাবু বলে গেলেন, 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে গণপরিষদের সভা বসল। গণপরিষদের সভায় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে পূর্ব পাকিস্তান থেকে ধীরেন দত্ত গেলেন। সেই গণপরিষদের সভায় প্রথম দিন 23 ফেব্রুয়ারি শোক প্রস্তাব নিয়ে সভা মুলতবি হয়ে গেল। 24 ফেব্রুয়ারি এই ভদ্রলোক ধীরেন দত্ত তিনি উঠে দাঁড়িয়ে তার প্রথম সংশোধনী প্রস্তাব রাখলেন। তার প্রথম প্রস্তাব হলো এই, এমন দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, কোন মানচিত্র নেই যে দেশের মাথাটা একদিকে ধরটা আর একদিকে, যে দেশের মাঝখানে 2000 মাইল বিস্তৃত যে ভূমিখণ্ড তারা আমাদের শত্রু দেশ। আমার এক অংশ থেকে আর এক অংশে যেতে কোনো ভূমিপথ নেই, আকাশপথ রুদ্ধ, আমাদের বিমান উঠতে দেয় না ঢাকা থেকে করাচি, আমাদের বিমানকে ঘুরে যেতে হয় সমস্ত সমুদ্র নিয়ে করাচিতে। তাহলে যদি করাচিতে আমাদের রাজধানী হয় আর আমরা যদি থাকি বাংলায়, তাহলে ঢাকার দরিদ্র মানুষ যাদের দিন আনতে পান্তা আনতে দিন পুরায়, লবণ পায় না, তারা কি করে যাবে করাচিতে? অতএব 24 তারিখে তার প্রথম সংশোধনী প্রস্তাব, নবগঠিত পাকিস্তানের দুটি রাজধানী হবে,
একটি করাচি এবং অপরটি ঢাকা। পশ্চিম পাকিস্তানের লোক করাচিতে কাজকর্ম করুক, পূর্ব পাকিস্তানের লোক ঢাকার কাজকর্ম করবে। রই রই করে সমস্ত গণসংগঠন, গণপরিষদ দাঁড়িয়ে উঠল, বললেন এই হিন্দু সদস্য পাকিস্তানকে ভাঙবার প্রথম দিন থেকেই ভাঙবার চক্রান্ত করছেন। আমাদের এক রাষ্ট্র, এক রাজধানী মিলিয়ে নিন। এখন এই ভারতবর্ষে উঠছে আওয়াজ, এক রাষ্ট্র, এক ভাষা, এক রাজধানী, এক ভোট, বৈচিত্র্য, বিভিন্নতা, মানুষে মানুষে যে প্রভেদের মধ্যে ঐক্য, তাকে দুর্মুষ করে, নিঃশেষ করে, নষ্ট করে দেওয়ার এই প্রগল্ভ প্রবণতা এই মানুষের মধ্যে জাগরণ করার চেষ্টা হচ্ছে। তাই হলো সেদিন গণপরিষদের মিটিং এ তুল কালাম কাণ্ড হলো। ধীরেন দত্তকে জাতপন্যায় অপমানিত করে বসিয়ে দেওয়া হলো এবং তার প্রস্তাবকে অগ্রাহ্য করা হলো। কেটে গেল 24 তারিখ। 25 তারিখ তৃতীয় দিনের গণপরিষদের সভায় তিনি আবার উঠে দাঁড়িয়ে প্রস্তাব রাখতে শুরু করলেন এবং এবার তিনি বাংলায় কথা বলতে শুরু করলেন। তাকে থামিয়ে দেওয়া হলো। গণপরিষদের সভাপতি বললেন, এই সভায় হয় উর্দু নয় ইংরেজিতে বলতে হবে, অন্য কোনো ভাষা চলবে না। তিনি অনড়। তার বক্তব্য, পাকিস্তানে সমুদয় জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি লোক কথা বলে বাংলায়, অতএব বাংলায় কথা বলা আমার জন্মগত অধিকার, বাংলায় কথা বলার অধিকার দিতে হবে, বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। ধীরেন দত্তের এই প্রস্তাব কেবল অগ্রাহ্য করা হলো না, ধীরেন দত্তকে গণপরিষদের সভা থেকে বহিষ্কার করা হলো। পাকিস্তানে ভাষা আন্দোলনের, বাংলা ভাষা আন্দোলনের পেরেকের পর পেরেক পোতা হতে শুরু হলো। এরপর শেষ পেরেকের কথা আপনাদের বলি। পাকিস্তানে প্রথম এলেন, ঢাকায় জীবনে প্রথমবার পদক্ষেপ করলেন জিন্নাহ সাহেব। তারিখ মার্চ মাসের 1948 সালের মার্চ মাসের 19 তারিখে, মার্চের 19 তারিখে তিনি এসে নামলেন ঢাকার বিমানবন্দরে। নুরুল আমিন সরকার ঘোষণা করেছেন, এদিন সবাই বাড়িতে বাড়িতে আলো জ্বালবেন। এদিন চারিদিকে আলো জ্বালা হবে। বড় বড় গেট তৈরি হলো। মীরবদন, মীরমোহন, মদনলাল, সিরাজউদ্দৌলা, একটার পর একটা তরুণ তৈরি হলো। বলা হলো বাজি ফোটাবেন, বাজি দেওয়া হবে রাষ্ট্র থেকে, বাজির উৎসব হবে, আলোর উৎসব হবে। রাষ্ট্রপিতা আসছেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1948 সালের 19 মার্চ তিনি এসে নামলেন। জনসাধারণ ভিড় করে রইল। কোনো উৎসাহ নেই, কোনো উচ্ছ্বাস নেই, কোনো বাড়িতে সেদিন রাত্রে প্রদীপ জ্বলেনি। সরকার সরকারি ভবনগুলোকে আলোয় মুড়ে দিয়েছে। সরকার নিজের পয়সা ব্যয় করে বিরাট বিরাট আলোর পরা বানিয়েছে, বাজি পুড়েছে, কিন্তু জনসাধারণ নিরুৎসাহ থেকেছেন। তিনি প্রথম ভাষণ দিতে এলেন দুদিন পরে। 1948-এর 21 মার্চ তিনি ভাষণ দিতে এলেন। ভাষণ দিলেন রেসকোর্স ময়দানে। বিরাট ময়দান ভরে গেছে লোকে, লোকারণ্য। তিনি সেখান থেকে ঘোষণা করছেন, আমি শুনেছি পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিবাদ উঠেছে। কিসের বিবাদ? মুসলিম লীগ লড়াই করে পাকিস্তান জিতে নিয়েছে। মুসলিম লীগের প্রস্তাব উর্দু রাষ্ট্রভাষা হবে, উর্দুই রাষ্ট্রভাষা হবে। চারিদিকে জনতার মধ্যে থেকে চিৎকার উঠল, না 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 না। ভাবতে পারেননি মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানে এমন কেউ আছে যে দাঁড়িয়ে তার মুখের উপর পাকিস্তানের রাষ্ট্রপিতার, পাকিস্তানের রাষ্ট্রনায়কের, পাকিস্তানের জন্মদাতা বলে যাকে দাবি করা হয়, তার মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করে আঙুল তুলে কেউ বলতে পারে না না না। সেদিনের বাঙালি, সাধারণ বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, কৃষক বাঙালি, ক্ষেত মজুর বাঙালি, ছাত্র বাঙালি, শিক্ষক বাঙালি রেসকোর্সের ময়দান উচ্ছে পড়ে দাঁড়িয়ে আছে। আর যিনি জিন্নাহ তিনি বলছেন উর্দুই হবে রাষ্ট্রভাষা,
সেই বাঙালি বলছে না না না। 21 তারিখ গেল, 3 দিন বাদে 24 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ভাষণ দেবেন এই জিন্না সাহেব। জিন্না ভাষণ দিতে এলেন আরো লড়াকু, আরো রক্তচক্ষু, আরো তীব্র কণ্ঠ, আরো তিরস্কারে প্রবণ। তিনি বললেন যে আমি এই ছাত্রদের বলছি, তোমরা সহজেই অন্যদের দ্বারা ভেসে যাও। তোমরা জানো না এই পাকিস্তান জন্ম লাভ করেছে কত সংগ্রামের মধ্য দিয়ে, এবং সে সংগ্রাম আমাদের মূল সংগ্রাম ইসলামকে উপরে তুলে ধরা। আজ বেনো জল, বাইরের স্রোত ইসলামকে হাটিয়ে দিয়ে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করবার চক্রান্ত করছে, এবং তাদের প্রথম পদক্ষেপ উর্দুর বদলে বাংলাকে রাষ্ট্রভাষা করা। অতএব তোমাদের কাছে অনুরোধ, তোমরা কেউ এই প্রস্তাবে রাজি হবে না। তোমরা বলো আমার সঙ্গে সবাই, বাংলা আমাদের বুকের ভাষা হতে পারে, কিন্তু রাষ্ট্রভাষা হবে উর্দু। আশ্চর্য ঘটনা, সমবেত ছাত্ররা চিৎকার করে বলল নো নো নো। স্তম্ভিত জিন্না সাহেব হতবাক, থামিয়ে দিলেন তার বক্তব্য। 1 মিনিট চুপ করে রইলেন, তারপরে আবার বললেন আমার সিদ্ধান্ত যা, সেই সিদ্ধান্তই ইয়েস ইয়েস এন্ড ইয়েস। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর 2 দিন বাদে চট্টগ্রামে তিনি ভাষণ দিতে গেলেন 26 তারিখে। 25 তারিখে গেলেন চট্টগ্রাম, 26 তারিখে চট্টগ্রামের মাঠে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, একই ফলাফল হলো। 28 তারিখে তিনি ফিরে এসে বিদায়ী ভাষণ দিতে ঢাকা বেতার থেকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সামনে কেউ নেই, কোন শ্রোতা নেই, তার বিরুদ্ধতা করার কোন কণ্ঠস্বর নেই। সেখানে তিনি হুঙ্কার দিয়ে, সেখানে তিনি ধমক দিয়ে, তিরস্কার করে বললেন জিন্না যতদিন বেঁচে থাকবে উর্দু ততদিন পাকিস্তানের রাষ্ট্রভাষা তো থাকবেই। চলে গেলেন তিনি, কিন্তু যে আগুন জেলে গেলেন, যে নূতন অঙ্গার তৈরি হলো সমগ্র বাংলা জুড়ে, সেই অঙ্গার, সেই আগুন, তার বিস্ফোরণ দেখলেন আপনারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথের ওপর। জব্বার, বরকত, সালাম তাদের মৃতদেহের উপর, রক্তাপ্লুত শবদেহের উপর তাদের প্রতিবাদকে আপনারা দেখলেন। এটা একটা দিক, কিন্তু এর আরো দিক আছে। আমি বলি আকস্মিক কোন বিস্ফোরণ হয় না, আকস্মিক একটা আন্দোলন হয়নি, আবেগ থেকে বাংলা ভাষার আন্দোলন। কি আঘাত, পরের আঘাতগুলো কি? সারা বাংলাদেশে, সারা পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তানে একটা চাকরির মাথায় একজনও বাঙালি নেই। পোস্টমাস্টার জেনারেল, ঢাকা রেডিওর ডিরেক্টর ইনচার্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সৈন্য ক্যান্টনমেন্টের সেনাপতি, অ্যাকাউন্টেন্ট জেনারেল, কোথায় খুঁজবেন, কাকে খুঁজবেন? সব পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষাভাষী মানুষরা পাকিস্তান থেকে ভেসে এসে, উড়ে এসে পূর্ব পাকিস্তানের সমস্ত বড় বড় পদ দখল করে দিয়েছে। আর আবারও ঘোষণা করা হয়েছে বিহার থেকে যে এতজন মানুষ এসেছেন উদ্বাস্তু হয়ে পাকিস্তানে, তাদেরকে উর্দু ভাষা হবে তাদের ভাষা, এবং চাকরিতে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। ভাষার জন্য যে কেন্দ্রীয় পরীক্ষা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন যাকে বলে, সেই পরীক্ষার জন্য 2টি ভাষা, হয় উর্দু নয় ইংরেজি। বাংলা ভাষার কোনো স্থান নেই। চাকরির পরীক্ষায় বাঙালি বসতে পারছে না, বড় বড় পদে বাঙালি নেই। ঘোষণা করা হয়েছে কোর্টে 10 বছরের জন্য উর্দু আর ইংরেজি থাকবে, 10 বছর পরে ইংরেজি চলে যাবে, খালি উর্দু ভাষা হবে কোর্টের ভাষা, আদালতের ভাষা হবে উর্দু। উকিলরা তাদের কাজ হারাবেন। বড় বড় পদে কোনো বাঙালি নেই। মাঝারি পদের জন্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বাঙালি হাজির হতে পারছে না। তলায় পোস্ট অফিসে, আমাদের শৈশবে আপনারা দেখেছেন কিনা জানি না, পোস্ট অফিসে একদল মানুষ, গরিব মানুষ বসে থাকতেন। তারা পোস্ট কার্ড লিখে দিতেন, খামের ওপর ঠিকানা লিখে দিতেন, মানি অর্ডার ফর্ম পূরণ করে দিতে পারতেন।
তারা 5, 6, 7 পর্যন্ত পড়া মানুষ, গ্রামের লোক, গ্রামের যারা কিচ্ছু পড়াশোনা জানে না, তাদের চিঠিপত্র লিখে দেওয়া এইসব কাজ করতেন, 2-5 পয়সা রোজগার করতেন। এখন খামের ওপর ইংরেজি বদলে উর্দু লিখতে হবে। এখন মানি অর্ডার ফর্ম উর্দুতে ছাপা, বুঝতে পারছি না কি লিখবো, কোথায় টাকা লিখবো, কোথায় সই করব। সারা পূর্ববঙ্গ জুড়ে কর্মহীনতার হাহাকার ছড়িয়ে পড়ল। রাষ্ট্র আমাদের, ধর্ম আমাদের, ইসলাম আমাদের, চাকরি আমাদের নয়। কেন? কারণ উর্দু ভাষা আমরা জানি না। মুখের ভাষা, পেটে কিল মারা, অর্থনীতি সংকুচিত হয়ে আসা, এ হলো প্রথম কারণ। এটা জানবেন, এই অর্থনৈতিক দ্বন্দ্ব যখন বড় বিস্ফোরণ হয়, বিদ্রোহ হয়, ঘটনা ঘটে, তার পেছনে খালি আবেগ থাকে না। ফরাসি বিপ্লবের পেছনে খালি আবেগ ছিল না, ছিল না প্যারিস কমিউনের মধ্যে খালি আবেগ ছিল, বাঁচবার জন্য, প্রবল ভাবে বাঁচবার জন্য ইচ্ছা। পাউরুটি কিংবা পয়সা ছিল না ফরাসি বিপ্লবের আগে মানুষের। সেই অর্থনৈতিক কামড় থেকে রক্ষা করার জন্য এত বড় বিস্ফোরণ ঘটেছিল। একটা আঘাত বাংলা ভাষা। দ্বিতীয়, ঘোষণা করে দেওয়া হলো ঢাকা বেতারে রবীন্দ্রনাথের গান শোনা যাবে না। পাঠ্যসূচি থেকে আস্তে আস্তে রবীন্দ্রনাথ বর্জিত হতে শুরু করলেন। রবীন্দ্রনাথের গান শেখানোর স্কুল বন্ধ হয়ে যেতে থাকলো। স্কুল কলেজে অনেক জায়গায় তখনও শুরু হতো, রবীন্দ্রনাথের গান গেয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। রবীন্দ্রনাথের বই বিক্রি বন্ধ করে দেওয়া হলো। রবীন্দ্রনাথ খালি নয়, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, একজন সতীনাথ ভাদুড়ী, কার কথা বলবো, হিন্দু লেখকদের বইয়ের ওপর অঘোষিত বর্জন তকমা চাপিয়ে দেওয়া হলো। বইগুলো বর্জিত হতে থাকলো। মোতাহার হোসেন চৌধুরীর একটা প্রবন্ধ পড়েছিলাম, সেই সময় একটা অশ্লীল উর্দু গান বেতারে চলছে। মানুষজন বোঝে না, তারা ভাবছে বোধহয় ভগবানের নাম হচ্ছে, আল্লাহর নাম হচ্ছে, তারা খুব মাথা নাড়ছে। আর রবীন্দ্রনাথের ব্রহ্ম সঙ্গীত, একেশ্বরবাদের সঙ্গীত, সমস্ত হৃদয় উজাড় করে এক ঈশ্বরের পদতলে নিজেকে নিবেদন করার, সমর্পণ করার সঙ্গীত সম্পূর্ণ বর্জিত হয়ে গেছে। রবীন্দ্রনাথ নিষিদ্ধ। দ্বিতীয় পেরে। তৃতীয়, খালি রবীন্দ্রনাথ নন, এই যে রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বাদ পড়লেন, শূন্য থাকে না তো কোথাও। এই শূন্য স্থান পূরণ করবার জন্য অখাদ্য রচনা, কেবলমাত্র মুসলিমের রচনা, অখাদ্য রচনা, সেগুলো ঢুকতে লাগলো বেনজলের মতো। গেল। তৃতীয়, নজরুল তো ইসলাম ধর্মের মানুষ, নজরুলও রেহাই পেলেন না। নজরুলের জানেন গানের একটা বড় অংশ শ্যামাসঙ্গীত, সেই শ্যামাসঙ্গীত সম্পূর্ণ বর্জন করে দেওয়া হলো। এবং নজরুলের গানে হিদুয়ানি বন্ধ করার জন্য কলম হাতে ধরলেন মানুষ। সরকার, রাষ্ট্র সাহিত্যিকদের নিয়োগ করে দিল। জয় গানে ভগবানে তুষি বর মাঘরে, নজরুলের কবিতা, তারা লিখলেন জয় গানে রহমানে তুষি বর মাঘরে। সাহিত্যিক পর্যন্ত রক্ষা পাচ্ছেন না। রবীন্দ্রনাথ বর্জিত, নজরুলের শ্যামাসঙ্গীত বাদ, অন্য রচনার উপর নজরুলের কলম খড়গের মতো নেমে আসতে শুরু করলো। নবজীবনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, নবজীবনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, শ্মশানবাদ। এমনি করে নজরুলের উপর খড়গের আঘাত করতে শুরু করলো। তৃতীয়। চতুর্থ, খালি তাই নয়, শিক্ষামন্ত্রী, পাকিস্তানের পূর্ব অংশের শিক্ষামন্ত্রী, তিনি ঘোষণা করলেন, রহমান সাহেব, তিনি ঘোষণা করলেন, অতঃপর আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলা হরফ বন্ধ হয়ে যাবে, চলবে না। আমরা আরবি হরফে বাংলা লিখব। ভয়ঙ্কর। একটু আগে বলছিলেন, কবিতা বলছিলেন শামসুর রহমানের, হে আমার আখি তারা, তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। হে আমার আখি তারা, উন্মিলিত সর্বক্ষণ জাগরণে, তোমাকে উপড়ে নিলে
বলো তবে কি থাকে আমার? এই আমার বাংলার অক্ষর, এই বর্ণমালা, এর জন্য বিদ্যাসাগর প্রাণপাত করেছিলেন। বাংলার বর্ণমালাকে একটি নিশ্চিত রূপ দেবার জন্য 1855-56 সালে বর্ণ পরিচয় প্রকাশ করবার জন্য সমগ্র জীবনকে ঢেলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বাংলা বর্ণমালা বর্জিত হবে এবং বাংলা বর্ণমালার শব্দগুলো আরবি হরফে লিখতে হবে, বাংলা হরফ নেই। ওই যে বলছিলেন না, বাংলার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, এই শেষ চুমুকটার উপরেও সাম্রাজ্যবাদী শাসক তো একরকম ছিল। এই নূতন শাসক নূতন শাসনভার নিয়ে তারা আর এক রকম খড়গ পরিচালনা করতে শুরু করলো। এ গেল বাংলার উপর আর একটা আঘাত। এর প্রতিবাদ এলো শহীদুল্লাহ সাহেবের কাছ থেকে। এর প্রতিবাদ করলেন কুদরতি খুদার মতো বৈজ্ঞানিক, এর প্রতিবাদ করলেন এনামুল হকের মতো বিশিষ্ট বিদগ্ধ বুদ্ধিজীবী। এরা এগিয়ে এসে প্রতিবাদ করলেন, রুখে দাঁড়ালেন। বর্ণমালা এর বিরুদ্ধতা করা কোন ক্রমেই আমরা সহ্য করব না। বাংলার বর্ণমালা, বাংলার নিজস্ব, আমাদের শ্বাস, আমাদের প্রশ্বাস, আমাদের নিদ্রা, আমাদের স্বপ্ন, এর মতোই বাংলা মালা, বাংলা বর্ণমালা আমাদের কাছে অভ্রান্ত। এ গেল আর একটা আঘাত। এবার পরবর্তী শুনুন, আশ্চর্য হয়ে গেলেন কিভাবে বাংলা ভাষাকে আক্রমণ করবার ফলে বারবার আক্রান্ত হওয়ার প্রতিনিয়ত আসছে। কিন্তু এবার নির্দেশ দেওয়া হলো, যেগুলো আসছে তো আসবে, নতুন করে আনতে হবে। বাংলায় স্বপ্ন দেখা চলবে না। বাংলায় স্বপ্ন দেখার পরিবর্তে ওই উর্দু শব্দ আসবে, তোমরা কি খোয়াব খোয়াব দেখো ব্যবহার করবে। আমরা জল খাবার খাবো বলবেন না, দস্তা কি দানা পানি নাকি কি বলেন সেটা বলতে হবে। মন্ত্রী নয় উজির, প্রধানমন্ত্রী নয় উজিরে আজম, দেশ নয় ওয়াতান, একটার পর একটা ভাষা। এসব ভাষা ছেড়ে দিন, ফেলে দিন। স্বপ্ন নয়, স্নান নয়, গোসল। একটার পর একটা বাংলা ভাষাকে বর্জন করে সাহিত্যে নতুন করে আমাদের ইসলামী ভাষা প্রয়োগ করুন। ভাই, দাদা, কাকা, মামা হারিয়ে যেতে থাকলেন। ফুফা, ফিফি, এইসব দাদা, চাচা, এইগুলো সে ঢুকতে শুরু করলো। ফলে বাংলা ভাষার নিজস্ব যে আদল ছিল, স্বতঃস্ফূর্ততার সঙ্গে অন্য ভাষা মিলিত হলে বাংলা ভাষার যে চেহারা নিত, তার পরিবর্তে ইচ্ছাকৃতভাবে এইসব উর্দু শব্দ প্রবেশ করিয়ে বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্যকে হত্যা করার চেষ্টা করা হলো। এবং শেষ আঘাতটা তারা হানলেন যে উচ্চারণেও কিন্তু পার্থক্য আনতে হবে। যেহেতু আরবিতে দন্তেশ্বয় হয় না, ছ উচ্চারণ হয়, অতএব ইসলাম হবে ইছলাম, ইসলাম, ওসমান, দন্তেশ্ব বলা যাবে না। এইভাবে বাংলা ভাষাকে যখন শৃঙ্খল দিয়ে চারিদিকে বেঁধে ফেলার চেষ্টা হয়েছে, শৃঙ্খলিত করার চেষ্টা হয়েছে, তাকে ছেড়বার জন্য সেই স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ আমরা দেখেছি 1952 সালে 21শে ফেব্রুয়ারি। কিন্তু ওইটাই কি একমাত্র ভাষা আন্দোলন? সেদিন যারা মারা গিয়েছিলেন তারাই কি একমাত্র ভাষা সৈনিক? বন্ধুগণ, না। বাংলা ভাষার লড়াই শুরু হয়েছে শতাব্দীকাল পূর্ব থেকে। মানুষ বাংলা বলতে যেদিন শিখেছে সেদিন থেকে তার লড়াই। বাংলাকে কমনীয় করার, রমণীয় করার, আন্তর্জাতিক করার, সুন্দর করার, প্রতিষ্ঠিত করার লড়াই। এ লড়াই লড়েছেন এই মেদিনীপুরের ওই বইতা বলে একটা গ্রামের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। একা একা বসে বাড়ির দাওয়ায় রাতের আলোয় রেলিত্তেনে প্রদীপ জ্বালিয়ে তিনি রচনা করেছেন হিতোপদেশ। তিনি রচনা করেছেন একাধিক গ্রন্থ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য। আর প্রথম যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি, যাকে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা ভাষাকে গ্রানাইট স্তরে স্থাপন করিলেন, তিনি রাজা রামমোহন রায়। 1815 সালে একদিকে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে,
1815 সালে তিনি আত্মীয় সমাজ স্থাপন করলেন। সেখানে ঘোষণা হলো, এতকাল সবাই ইংরেজিতে কথা বলতো, 5 জন মানুষ একত্র হয়ে কোনো কিছু আলোচনা করলে তারা যে পণ্ডিত, তারা যে শিক্ষিত, তার প্রমাণ হচ্ছে ইংরেজিতে কথা বলা। রামমোহন বন্ধ করলেন, বাংলায় তর্ক করুন, বাংলায় জিজ্ঞাসা করুন, বাংলায় কৌতূহল প্রকাশ করুন। আত্মীয় সভা, বাংলার সভা, বাঙালির সভা। প্রথম রাজা রামমোহন রায়। রামমোহন রায় 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো ভার্নাকুলার স্কুল করলেন। অ্যাংলো ভার্নাকুলার স্কুল কি? ইংরেজি ভাষায় সমস্ত জ্ঞান বিজ্ঞান আসছে, তাকে আমরা অস্বীকার করতে পারবো না, আমাদের নিতেই হবে। কিন্তু আহিত জ্ঞান বিজ্ঞান বাংলা ভাষায় যাতে ছাত্রদের মধ্যে প্রকাশ করা যায়, এই জন্য অ্যাংলো ভার্নাকুলার স্কুল। 1822-এ অ্যাংলো ভার্নাকুলার স্কুল রাজা রামমোহন রায় তৈরি করলেন। এক অসাধারণ ভাষা সৈনিক, যাকে না হলে আজ আপনারা এখানে বসে কেতা দুরস্ত হয়ে গড়গড় করে যে বাংলা বলে যাচ্ছেন, সেই বাংলা আপনাদের মুখেই আসতো না। সেই বাংলার পথ প্রশস্ত করলেন রাজা রামমোহন রায়। গ্রেনাইট স্তরের উপর বাংলা ভাষাকে স্থাপন করলেন রাজা রামমোহন রায়। 1823 সালের 11ই ডিসেম্বর 16 পাতার একটা দীর্ঘ চিঠি লিখলেন লর্ড আমহার্স্টকে। সে চিঠিতে লিখলেন, আপনারা একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন 1824-এর 1 জানুয়ারি কলকাতায়। আমি আপনাদের বলতে চাই, we have enough of Sanskrit, Persians and other languages. আমাদের অনেক চতুষ্পাঠী আছে, অনেক মক্তব মাদ্রাসা আছে গ্রামে গ্রামে। হাত জোর করছি, আর দরকার নেই। আমাদের দরকার ইংরেজি ভাষার মাধ্যমে আহিত শিক্ষা বাংলায় জনগণের মধ্যে পরিবেশন করা। যে শিক্ষা লাভ করে শিল্প বিপ্লবের ফলে আপনারা শিল্পে অসাধারণ উন্নতি করে সমুদ্র অতিক্রম করে আমাদের দেশ দুনিয়াকে দখল করে নিয়েছেন, সেই জ্ঞান আমাদের চাই। আমাদের চাই রসায়ন, আমাদের চাই ভূগোল, আমাদের চাই বিজ্ঞান, আমাদের চাই গণিত, আমাদের চাই জ্যামিতি, এবং সেগুলো চাই বাংলা ভাষায়। 1823 সালের 11ই ডিসেম্বর বলা হয় চার্টার ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এই ভাষা সৈনিক রামমোহন রায় বাংলা ভাষার জন্য এই সংগ্রাম করেছেন। বাংলা ভাষায় পত্রিকা প্রথম তিনি চালু করেছেন সংবাদ কৌমুদী। হিন্দি ভাষায় প্রথম পত্রিকা তিনি চালু করেছেন মার্তণ্ড। ফার্সি ভাষায় তিনি পত্রিকা চালু করেছেন মিরাত উন আখবার। একের পর এক পত্রিকা তৈরি করেছেন। 1826 সালে নিজে লিখেছেন বাংলা ব্যাকরণ। ঘুমিয়েছিল যে ভাষা বলবার কথা, ভদ্রলোকরা যে ভাষা বাইরে ব্যবহার করতো না, সেই ভাষাকে শিক্ষিত মানুষের মুখে মুখে নিয়ে আসার জন্য যে মানুষটা অনলস পরিশ্রম করলেন, তিনি রাজা রামমোহন রায়। 1815 সাল থেকে একাগ্রভাবে এবং তার পথ অনুসরণ করে তিনি যে পত্রিকা স্থাপন করেছিলেন সংবাদ কৌমুদী, মার্তণ্ড, তাকেই অনুসরণ করে বিদ্যাসাগর মশাই সর্বশুভকরী পত্রিকা করলেন। বিদ্যাসাগরের বন্ধু দ্বারকানাথ বিদ্যাভূষণ চামেলিপোতা থেকে সোমপ্রকাশ পত্রিকা করলেন, আর এক বন্ধু দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকা করলেন। পত্রিকা পত্রিকা পত্রিকার মধ্যে দিয়ে বাংলা ভাষার উন্নয়নের জন্য কলম ধরলেন। কলম হয়ে গেল লৌহ অস্ত্র, কলম হলো মাথার শিরস্ত্রাণ। কলমের মধ্যে দিয়ে বাংলা ভাষার নূতন আঙ্গিক, নূতন জীবন সামনে এসে পড়তে লাগলো। রামমোহন রায়, ডেভিড হেয়ার প্রথম একটা স্কুল তৈরি করলেন 1828 সালের 1 সেপ্টেম্বর। 3 বছর পর হিন্দু কলেজ 1815 সালের 24 জানুয়ারি। 1828-এর 1 সেপ্টেম্বর তিনি একটা স্কুল তৈরি করলেন, আরকুলি পাঠশালা। পরে স্কুলটার নাম হলো কলুটোলা ব্রাঞ্চ স্কুল, পরে হলো হেয়ার স্কুল। সেই স্কুলে ডেভিড হেয়ারের ছাত্র হয়ে ভর্তি হওয়ার জন্য তার সাইকেলের পেছনে পেছনে ছুটতো মানুষ, বাঙালি ছাত্ররা। তার পরিচয় আছে সাহিত্যের পাতায়। এরা পরিশ্রম করে গেলেন। 1815 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রথম বাংলায় অভিধান লিখলেন, বসে বসে রাতের পর রাত জেগে।
এইভাবে এগিয়েছে বাংলা ভাষা, এইভাবে আমরা অগ্রসর হয়েছি বলে আজ আপনারা এখানে এসেছেন। তাই বলছিলাম, বাংলা ভাষার লড়াই, রক্তপাতহীন সংগ্রাম, এক বিন্দু রক্ত পড়েনি, কিন্তু বুকের পাঁজরের মধ্যে নতুন স্বপ্নরা কেঁদেছে। সেই অশ্রু জলে ভেজা অক্ষর দিয়ে বাংলা ভাষা পায়ে হেঁটে হেঁটে এই জায়গায় এসেছে। তার যে ইতিহাস, সেই বঙ্গভাষার ইতিহাস আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে ঋষি রাজনারায়ণের কথা, যে রাজনারায়ণ বাংলা ভাষা প্রকাশিকা সমিতি স্থাপন করেছেন, যে রাজনারায়ণ 1848 সালের 1 জুন ডেভিড হেয়ারের মৃত্যুর ৫ম বর্ষ পূর্তিতে উঠে দাঁড়িয়ে সমবেত জনসাধারণের সামনে বাংলার প্রথম একজন মানুষ বাংলায় বক্তৃতা করেছেন, বলেছেন, আমি কাঁদবো না ইংরেজি ভাষায়, ডেভিড হেয়ারের জন্য আমি কাঁদবো আমার নিজের ভাষায়, বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছে। কে? এই বিদ্রোহের কথা আমরা মনে রেখেছি। আমরা মনে রেখেছি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক লুই ভিভিয়ান ডিরোজিও আকাশ পাতাল কাঁপিয়ে ঝড় তুলেছিলেন। সেই ছাত্ররা পার্থেনন বলে একটি পত্রিকা প্রিন্সিপালের দেয়ালের বাইরে সেটে দিয়ে এসেছিল। সেই পার্থেনন পত্রিকার দুটো দাবি ছিল। 1 নম্বর দাবি নারী শিক্ষার অগ্রগতি, 2 নম্বর দাবি বাংলা ভাষায় শিক্ষাদান। মনে রেখেছি তাদের কথা, মনে রেখেছি লুই ভিভিয়ান ডিরোজিওর মতো ভাষা সৈনিকের কথা, মনে রেখেছি মাইকেল মধুসূদন দত্তের কথা, যিনি কখনো ভাবেননি বাংলায় লিখবেন, যিনি ক্যাপটিভ লেডি লিখেছিলেন ইংরেজিতে, বেথুন সাহেবকে পড়তে দিয়েছিলেন। বেথুন সাহেব 1849 সালের 20 জুলাই গৌরমোহন বসাককে একটা চিঠি লিখলেন, এত বড় প্রতিভাধর মানুষ, একে বলুন বাংলা ভাষায় বলুন, মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় লিখে কেউ কোনোদিন বড় হয়নি। ইলিয়াড, ওডিসি, মহাকাব্য রামায়ণ, মহাভারত, বিশ্বে এমন কোন মহাকাব্য, মিল্টনের একাধিক মহাকাব্য, এই কাব্য কি কোথাও নিজের ভাষা ছাড়া অন্যের ভাষায় লেখা হয়েছে? মাইকেল মধুসূদনকে বলুন ইংরেজি তার ভাষা নয়। ব্যথা পেলেন মাইকেল, কিন্তু মাইকেল সিদ্ধান্ত পরিবর্তন করলেন। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। এবং এই কবিতা, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। আমি এতদিন ভিক্ষুকের মতো আমার সাহিত্য নষ্ট করেছি। ছিঁড়ে ফেললেন বুকের কলিজা, লিখতে শুরু করলেন বাংলায়, জন্ম দিলেন অমিত্রাক্ষর ছন্দে। এই বাংলা ভাষার সৈনিকের কথা আপনারা মনে রাখেন, বলেন বাংলা ভাষার আন্দোলন কেবল 1952 21 ফেব্রুয়ারি নয়। এই আন্দোলন শুরু হয়েছে দীর্ঘকাল ব্যাপী, শতাব্দী কাল ব্যাপী এই আন্দোলন চলছে। এবং আমাদের সেই সব সৈনিকেরা রক্তপাতহীন এই সংগ্রামের মধ্যে নিজেদের বুকের পাঁজর ছিঁড়িয়ে দিয়ে স্বপ্নগুলোকে জন্ম দিয়েছেন অক্ষরের আকারে। ভুলবেন বিদ্যাসাগরকে? বিদ্যাসাগর চিঠি লিখছেন 1853 সালের 7 সেপ্টেম্বর, মঠ সাহেবকে বলছেন, what we need is a number of vernacular schools and a number of vernacular textbooks. বললেন we need mass education in Bengal. প্রথম যে মানুষ বলেছেন গণশিক্ষা দরকার, তিনি হচ্ছেন বিদ্যাসাগর। এবং কি করে দরকার? ভার্নাকুলার স্কুলস, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। মঠ সাহেব জিজ্ঞাসা করেছিলেন কে লিখবে? বললেন আমি লিখবো, আমি লিখবো, রাত দিন এক করে লিখবো। জন্ম নিল বর্ণ পরিচয় 1855 13 এপ্রিল। জন্ম নিল বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ 1855 পরের মাস 14 মে জন্ম নিল বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। বিদ্যাসাগর একদিকে সংস্কৃত থেকে অনুবাদ করছেন বাংলায় কালিদাস, একদিকে অনুবাদ করছেন ভবভূতি, একদিকে ইংরেজি থেকে অনুবাদ করছেন বাংলায়। একের পর এক গ্রন্থ বেরোচ্ছে। রবীন্দ্রনাথ লিখছেন
যেই বর্ণ পরিচয়ের কথা উল্লেখ করে লিখছেন, যেদিন প্রথম পড়িলাম জল পড়ে পাতা নড়ে, সেদিন সমস্ত সন্ধ্যা জুড়িয়া আমার চৈতন্যের মধ্যে জল পড়িতে এবং পাতা নড়িতে লাগিল। রবীন্দ্রনাথ লিখছেন, আমার জীবনে ইহাই আদি কবির প্রথম কবিতা, আদি কবির প্রথম কবিতা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন তার বর্ণ পরিচয়। রবীন্দ্রনাথ লিখছেন, ভাষার প্রাঙ্গণে তব আমি কবি অতিথি তোমারই, ভারতীর পূজাতনে চয়ন করেছি আমি গীতি, সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। জমাট মরুভূমিতে পরিণত হয়েছিল যে বাংলা, সেই জমাট মরুভূমিকে বিলীন করে তুমি মহা তরু রচনা করেছিলে বর্ণ পরিচয়ের মধ্যে। তারই তলায় বসে আমি কবি অতিথি হয়ে তোমার আমি প্রসাদ সিঞ্চন করেছি। এই ভাষা সৈনিককে আজকের দিনে কেউ কোথাও স্মরণ করে না। তাই বই ভাষা রক্তের মধ্য দিয়ে পা ডুবিয়ে ডুবিয়ে ভাষা এসেছে আমাদের কাছে। আবার রক্তপাতহীন বিপ্লবে রাতের পর রাত জাগরণে, হে আমার আখি তারা উন্মিলিত জাগরণে, তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার জাগরণে, স্বপ্নে নিদ্রাহীনতার মতো মধ্যেও কুসুমের মতো ফুটেছে আমাদের ভাষা। আর আমি রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ বাংলা ভাষায় এত বড় রচনা, এত বড় দান বাংলা ভাষাকে কেউ দিয়েছেন। 1905 সালে বাংলা ভেঙে দুটুকরো হলো। রবীন্দ্রনাথ হলেন চারণ কবি। রবীন্দ্রনাথ লিখলেন, বাংলার জল, বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার ফল ছেড়ে দিন। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। 1905 সালেও বাঙালির ভাষার জন্য আপ্লুত বেদনায় চিৎকার করেছেন রবীন্দ্রনাথ। 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ফেলোশিপের বক্তৃতা দিতে আহ্বান জানানো হয়েছিল। তিনি ফেলোশিপের বক্তৃতা দিলেন। পড়ে দেখবেন সে বক্তৃতার শিক্ষার বিকিরণ। সেই শিক্ষার বিকিরণে তিনি লিখছেন, মাতৃভাষা বাংলা যাহার মাতৃভাষা সেই আমি, চাতকের পিপাসা লইয়া তোমার অভ্রমভেদী শিখর চূড়ার দিকে তাকাইয়াছি। কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলছেন, চাতকের পিপাসা লইয়া তোমার অভ্রমভেদী শিখর চূড়ার দিকে তাকাইয়াছি। বাংলা ভাষায় তখনো পর্যন্ত পড়াশোনা করা যায় না, তখনো পর্যন্ত বাংলার প্রশ্নপত্র ইংরেজিতে ছাপা হয়। আমি আমার বাবার পিতৃদেবের প্রশ্ন দেখেছি, রাইট অ্যান এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। 1, বাংলার ঋতু। 2, বাংলার বর্ষা। ওইটা বাংলায় লেখা, কিন্তু রাইট অ্যান এসে ইংরেজিতে প্রশ্ন হয় বাংলা। রবীন্দ্রনাথ 33 সালে বলছেন, চাতকের পিপাসা লইয়া তোমার অভ্রমভেদী শিখর চূড়ার দিকে তাকাইয়া আছি। কবে ওই আকাশ, কবে ওই মেঘ বিদীর্ণ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়বে। সমুদ্রে সমুদ্রে, নদীতে নদীতে নতুন জলের প্লাবন আসবে, নতুন জীবন জাগবে সমুদ্রের ঘাটে ঘাটে, পাখি গান গাইবে। আমি সেই প্রত্যাশা নিয়ে, চাতকের পিপাসা নিয়ে অপেক্ষা করে আছি। বলছেন 36 সালে তাকে যখন আবার ডাকা হলো ফেলোশিপের বক্তৃতায়, তিনি শিক্ষার সঙ্গীকরণ দ্বিতীয় প্রবন্ধ, সেই প্রবন্ধে লিখছেন, আমি সেই ভগীরথের জন্য প্রত্যাশা করে আছি। ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে এসেছিলেন, তার পেছনে এসেছিল মন্দাকিনী। সে মন্দাকিনীর ধারায় 60,000 মানুষ, মৃত সন্তান দলীপে তারা প্রাণ পেয়েছিল। আমি সেই ভগীরথের প্রত্যাশায় অপেক্ষমান, কবে বাংলা ভাষার একজন ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে মন্দাকিনীর ধারাকে বাংলার সমগ্র জীবনের উপর দিয়ে নিয়ে যাবে। 1937 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখলেন যে সমাবর্তন সভায় আপনি আসুন, সমাবর্তন আপনি ভাষণ দেবেন। রবীন্দ্রনাথ উত্তর দিলেন, এক শর্ত, আমি বাংলায় সমাবর্তন ভাষণ দেব। অসম্ভব।
তখনো পর্যন্ত সারা উপমহাদেশ কেন সারা এশিয়ায় এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় নিজেদের মাতৃভাষায় কেউ বক্তৃতা করেছে। আর রবীন্দ্রনাথ বলছেন বাংলা ভাষা ছাড়া তিনি যাবেনই না কলকাতা বিশ্ববিদ্যালয়। সিনেটের মিটিং ডাকা হলো, মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো না। তখন শ্যামাপ্রসাদ তার কাস্টিং ভোট দিয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন, আসুন বাংলা ভাষায় বক্তৃতা করবেন। রবীন্দ্রনাথ এলেন, গরদের ধুতি পাঞ্জাবি চাদর গায়ে ভাষণ দিলেন। ভাষণটা পড়বেন, শিক্ষা সম্ভাষণ নামে সেই ভাষণ আছে, পড়ে দেখবেন। সেই ভাষণ শেষ করলেন, দুই করতল বুকের কাছে জড়ো করলেন, ছাত্রদের উদ্দেশ্যে বললেন, মোদের গৌরব দাও, দাও দাও মোদের গৌরব দাও, দুঃসাধ্যের নিমন্ত্রণে। বললেন, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে, দাও দাও আমাদের গৌরব দাও। সে গৌরব বা বাংলা ভাষার গৌরব, বাঙালির গৌরব, জীবনের গৌরব, আমার ভাষাকে পরাধীনতা মোচন করার গৌরব। এই ভাষা সৈনিক রবীন্দ্রনাথ মনে রেখেছি, মনে রাখিনি। আজকে 1952 সালের সেই দিনকে যখন স্মরণ করি, তখন আমাদের দুটো ধারাকেই মনে রাখতে হবে। মনে রাখতে হবে একদিনের আন্দোলন নয়, মনে রাখতে হবে একদিনে আন্দোলন শুরু হয়নি, শেষও হয়নি, আজও চলছে সেই আন্দোলন। আজ এই মুহূর্তে আন্দোলন চলছে, যে কারণে আন্তর্জাতিক ভাষা দিবস হচ্ছে। আপনারা জানেন আন্তর্জাতিক ভাষা দিবস ভ্যাঙ্কুভারের দুজন বাঙালি মাদার্স ল্যাঙ্গুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। তারা দরখাস্ত করেছিলেন ইউনেস্কো, 10টি ভাষা সেই দরখাস্ত সমর্থন করেছিলেন। তার মধ্যে 3টি ছিল ভারতীয় ভাষা, ভারতীয় বাংলা, গুজরাটি এবং হিন্দি। তারা সমর্থন করেছিলেন যে বিশ্ব মাতৃদিবস ভাষা হোক এই দিনটি। 1999 সালে 17ই নভেম্বর 30তম অধিবেশনে প্যারিসে সিদ্ধান্ত গৃহীত হলো এটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন? তার কারণ এই যে বলছে আজও লড়াই চলছে। প্রথম বলছে প্রতিদিন আপনার ভাষা আক্রান্ত হচ্ছে, 2-3টে ভাষা আগামী দিন দুনিয়াকে দখল করে নেবে বলা হচ্ছে। সে 3টে ভাষা কি? 1 ইংরেজি, 2 স্প্যানিশ, 3 ম্যান্ডারিন। চায়না তার সর্বত্র সমস্ত নথিপত্র, খাতা, কম্পিউটার সব ম্যান্ডারিনে করে দিয়েছে, তোয়াক্কা করে না পৃথিবীর অন্য কোনো ভাষায়। সারা আমেরিকার দক্ষিণাঞ্চল, পুরো দক্ষিণাঞ্চল স্প্যানিশ ভাষায় কথা বলে, আর বাকি রইল ইউরোপ ইংরেজিতে। এই 3টি দেশের ভাষা অন্য সব দেশের ভাষাকে গিলে খাবে। সেই গিলে খাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই বাঁচবার জন্য আন্তর্জাতিক ভাষা দিবস দরকার। আন্তর্জাতিক ভাষা দিবস দরকার, রুটস, গোড়া, শিকড়টা, শিকড়। রবীন্দ্রনাথ শিক্ষার মিলন বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে লিখেছিলেন যে একটা শিক্ষা, ভাষা একটা বনস্পতির মতো, সে মাথাটা আকাশে বিছিয়ে রাখে, সারা আকাশের বৃষ্টিতে স্নান করে, সারা আকাশের আলো পান করে, কিন্তু তার শেকড় থাকে মাটির গভীরে। আপনি যত খুশি ভাষা শিখুন, কিন্তু আপনার শেকড় যদি মাটির গভীরে না থাকে, নিজের ভাষা যদি না জানেন, অন্য কোনো ভাষা আপনি জানবেন না, বলতেই পারবেন না। দ্বিতীয় কারণ কেন আন্তর্জাতিক মাতৃভাষা দরকার। তৃতীয় কারণ, পৃথিবীতে বৈচিত্র্য ছাড়া কিছু বাঁচে না। জীব বৈচিত্র্য দরকার, বৃক্ষ বৈচিত্র্য দরকার, অরণ্য বৈচিত্র্য দরকার। বাঘ যেমন দরকার, বাঘের খাদ্যের জন্য হরিণকে সরবরাহ করাও দরকার। সাপ থাকা দরকার, সাপের খাওয়ার জন্য ইঁদুর দরকার। এই বিভিন্ন বৈচিত্র্য দিয়ে প্রাণী জীবন রচিত। তেমনি মানুষের সমাজে বিভিন্ন ভাষা দিয়ে মানব সভ্যতার অবয়ব রচিত। এখানে প্রতিদিন ভাষার মৃত্যু হচ্ছে। ডেভিড ক্রিস্টাল একটা বই লিখেছেন, বইটির নাম ডেথ অফ ল্যাঙ্গুয়েজ। পড়বেন সেই বই। প্রতি মুহূর্তে এক একটি ভাষা মৃত্যুর ছায়ার মধ্যে দিন যাপন করছে। অতএব তাদের বাঁচার জন্য চাই ভাষাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবার সংগ্রাম। আর চতুর্থ আন্তর্জাতিক ভাষা দিবসের 4 নম্বর হচ্ছে
অন্যের ভাষাকে অপমান করবেন না। একথা বলবেন না একটা পাশে কেউ হিন্দিতে কথা বলছে বলে বলবেন না খোট্টার ভাষা, বলবেন না উড়ের ভাষা। এর মতো হীনমন্যতা, এর মতো খারাপ নোংরা খাবার আর কিছু নেই। নিজের ভাষাকে সম্মান করুন, বিশ্বের সকল ভাষাকে শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক ভাষা দিবসের এটাও একটা মাধ্যম। এই গোটা জিনিসটা নিয়ে আজ আমাদের এই ভাষার দিবস। আজ আমাদের সামনে আরো একটা বড় বিপদ আসছে। এক দেশ, এক ভাষা, এক ভোট, এক সব এক। আমাদের মধ্যে যে বৈচিত্র্য আছে, যে বিশিষ্টতা আছে, হাতুড়ি মেরে ভেঙে টুকরো করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধেও দরকার। আমার বিশেষ বন্ধু বিকাশ আসেনি আজকে, বিকাশ ভট্টাচার্য দর্প ভরে লোকসভায় দাঁড়িয়ে সেই বাংলায় ভাষণ দিয়েছে, আমি বাহবা দিয়েছিলাম। এই দরকার বাংলা যার মুখের ভাষা, সেই বাংলা ভাষার জন্য চাতকের পিপাসা রইয়া তোমার অভ্রম ভেবি শিখর চূড়ার দিকে তাকাইয়া আছি। এই বক্তব্যটুকু